স্টুডেন্ট। আচ্ছা, আমাদের শৈশবের সবচেয়ে আমাদের প্রিয় জিনিস কি বলতো? আমাদের শৈশবের সবচেয়ে প্রিয় জিনিস হলো খেলাধুলা, নানা রকম খেলাধুলা। তো তারই মধ্যে একটা অন্যতম খেলা হলো, যেটা দেখবে সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায়। তার সাথে সাথে দেখবে যারা বিশেষত দরিদ্র পরিবার থেকে আসে তারা এগুলো বিশেষত খেলে। সেটা হলো চড়ুই ভাত। কি করা হয় এতে? এতে কি না, আমরা বাড়িতে না খেয়ে একটা চাল নিয়ে, যাই হোক মানে যেসব খাওয়ার যেসব সরঞ্জাম হয় সেগুলোকে নিয়ে আমরা একটা অন্য স্থানে গিয়ে নিজেরাই রান্না করে নিজেরাই খাবে। তো এটা খুবই আনন্দ দেয়। দেখবে যারা সব আগেকার দিনে দেখবে যেসব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা এসব খেলে থাকে। হয়তো এখন এগুলার অতটা হয় না। তো তেমনই ঠিক অপু, দুর্গা, আমরা তো এখন তখন জেনে এসেছি, তো এদের সম্বন্ধেই জেনেছি। তো তারা কি করবে, এই দুই ভাই বোন মিলে ওই চড়ুই ভাতি নিয়ে তারা একটা যেন খেলা খেলবে। তো তার মধ্যে তারা খুঁজে পাবে একটা অন্যতম স্বাধীনতা, কিনা তারা যে কোনোদিনও এই স্বাধীনতা ভোগ করেনি। তো সেই স্বাধীনতা নিয়েই আজকে আমরা আলোচনা করব। স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো সাকিনা ম্যামের সাথে। চলো স্টার্ট করি। দেখো কি আছে, অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। মানে এখানে যে বৃদ্ধ একটা বয়স্ক যে নরোত্তম দাস আছে, তার সঙ্গে কার ভাব? অপুর। গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বিদ্য সামান্য খড়ের ঘরে বাস করেন। বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায় নির্জনে থাকেন। মানে একদম যেখানে শান্ত একটা পরিবেশ সেখানেই থাকেন। সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়ে বসেন। এই চণ্ডী মণ্ডপে কাদের চণ্ডী মণ্ডপে? গাঙ্গুলিদের। অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত। মানে সেখানে অপুকে কে নিয়ে যেত? তার বাবা নিয়ে যেত। কাদের বাড়ি? নরোত্তম দাসেদের বাড়ি। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। মানে ওই নিয়ে যেতে একটা কি হয়, একজনের কাছে দীর্ঘদিন যেতে থাকলে তার সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যায়। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? সেখানে গিয়ে কি করে, তাকে দাদু বলে সম্বোধন করে ডাক দেয় তাকে। বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তাল পাতার চাটাই খানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন, এসো দাদা ভাই, এসো, বসো বসো। মানে যখনই সে আসে তাকে বসার জন্য একটা পাত্র বসার ওপর, সেখানে বসার জন্য তাকে কি করে বলে, একটা বন্ধুত্ব হয়ে গেছে তো ওই জন্য। অন্য স্থানে অপু মুখচোরা। মানে কি, কিছু কথা বলে না, চুপচাপে থাকে, মুখ দিয়ে কথা বাইর হয় না। কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। মানে কোনো বাধা ছাড়াই সেই এই বিদ্যার সাথে একদম মিশে থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খোলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ, বাধাহীন, উল্লাস ভরা। মানে এর মধ্যে কোনো একটা ভয় নেই, কোনো, সে তো কোথাও গেলে কিছু কথাই বলে না, কিন্তু এখানে কি হচ্ছে, তাকে যেন নিজের নিজের মনে হয়। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে। একথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়। দেখো এখানে তার সঙ্গে অপু এসে গল্প করছে, কিন্তু এই যে নরোত্তম দাস আছে তার বাবার চেয়েও বড়, অন্নদা রায়ের অপেক্ষাও বড়। কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। এখানে আসিলে তাহার সকল সংকোচ সকল লজ্জা আপনা হইতে গুছিয়া যায়। মানে এখানে আসলে কি হয়, সে যে লজ্জা পায় কোথাও গিয়ে, এখানে আসলে কিন্তু সেই লজ্জাটা অপুকে পায় না। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না। পাছে প্রবীণ লোকেরা কেহ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে। মানে তাকে কি বলে? জ্যাঠা ছেলে। নরোত্তম দাস বলেন, দাদু তুমি আমার গৌর, তোমাকে দেখলে আমার মনে হয় দাদু আমার গৌর আমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর, সুশ্রী, নিষ্পাপ ছিলেন, ওরকম ভাব মাখানো চোখ ছিল তারও। মানে এখানে কি বলা হয়েছে দেখো, যে তার গৌর ছিল নরোত্তম দাসের, তাকে মানে যখনই অপুকে দেখে তো অপুকে যেন ওটা তার মনে হয়। তো তার কাছে কি কি বলেছে, যে সুশ্রী, নিষ্পাপ, মানে ওরকম যেন
ছিল, তো অপু যেন নিষ্পাপিত, অপুর মনের মধ্যে তো কোনো রকম হিংসা কিচ্ছুই নেই। অন্য স্থানে এ কথাই অপুর হয়তো লজ্জা হয়তো, মানে অন্য কোনো জায়গায় গেলে অপু হয়তো মানে যেমনটা এখানে সে মন খুলে কথা বলতে পারে, কিন্তু অন্য জায়গায় সে বলতে পারে না। এখানে সে হাসিয়া বলে, দাদু তাহলে এবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখাও, মানে কোনো একটা বই কি বলছে, ছবিটা দেখাতে বলছে। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকা খানা বাহির করিয়া আনেন, মানে তাহলে কি বই বুঝতে পারছো, প্রেম ভক্তি চন্দ্রিকা। তাহার অত্যন্ত প্রিয় গন্ধ, নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন, মানে যখনই সে পড়ে নিজে নিজে একদম মানে একদম শান্ত একটা স্নিগ্ধ পরিবেশের মধ্যে মুগ্ধ হয়ে ওঠে। ছবি মোট দুইখানি দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। এখানে কি বলছে, এই বইটা যে তাকে পড়ে শোনাচ্ছে, তো এই বইটা কি বলছে, আমি যখন মরে যাব, যে নরোত্তম দাস আছে, তো কাকে দিয়ে যাবে, অপুকে দিয়ে যাবে। তোমার হাতে বইয়ের অপমান হবে না, কারণ দেখবে যারা বইকে ভালোবাসে তাদেরকে যদি বই দিয়ে যায়, সে বইটাকে খারাপ কাজে ব্যবহার করবে না, তো কি করবে, সে নিশ্চয়ই পড়বে, তো বইটার যেন অপমান হবে না তার কাছে মনে হচ্ছে। সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে যে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন যেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে, মানে কি হচ্ছে এইখানে তার আসলে কি হয়, তার বুকটা যেন ভরে যায়। একটা বৃদ্ধ হওয়ার সত্ত্বেও দেখো এখানে অপু তার চেয়ে কত বয়সে কম, কিন্তু এখানে আসলে কি হয়, তার মন কি হয়, ভরে যায়। তাহার কাছে তাহা তাজা মাটি পাখি গাছপালা সাহচর্যের মতো অন্তরঙ্গ আনন্দপূর্ণ থেকে বলিয়া দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল, মানে তার কাছে নিশ্চয়ই সে আনন্দ পায়। একটা শিশু দেখবে যার কাছে আনন্দ পায় তার কাছেই বেশি যায়। দেখবে যখন অনেক ছোট শিশু হয়, তার হয়তো কথা বলারও জ্ঞান হয় না, সে কিছুই জানে না, তখন দেখবে হয় তার মাকে, কিংবা দেখবে এগুলো মাসিদের সঙ্গে হয়ে থাকে, তো মাসির সঙ্গে দেখবে কেন যায়, সে তো অত বোঝে না, কিন্তু কোন জিনিসটা বোঝে, একটাই বোঝে, ভালোবাসা, যে এই মানুষটি তাকে ভালোবাসে। তার মধ্যে দেখো কথা না হওয়ার সত্ত্বেও এই যখন তার মনের মধ্যে কিন্তু সৃষ্টি হয়ে যায় শিশু বেলায়, তো আর অপু আরেকটু বড়, তো বুঝতেও পারছে যে দাদু তাকে কতটা ভালোবাসে। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে। কি হচ্ছে, তাহলে কি ফুল এনেছিলেন, এখানে দেখো কি বলেছে, নরোত্তম দাসের উঠানের, মানে নরোত্তম দাসের উঠানের গাছতলা থেকে কি ফুল এনেছিল, এক রাশি মুচকুন্দ চাপা ফুল। সেগুলি সে বিছানায় রাখিয়া দেয়। কোথায় রেখেছেন, বিছানায়। তাহার পর সন্ধ্যায় আলো জ্বলিলেই বাবার আদেশে পড়িতে বসতে হয়। এটা দেখবে আমাদের প্রত্যেকেরই জীবনে আছে, যে আমাদের একটা রুল ছিল, এখন দেখবে একটু কম হয়ে গেছে, কিন্তু আগেকার সময় কি হতো, মানে সন্ধ্যা হওয়া মাত্রই বাবা বলো মা বলো তারা একটা কি করতো, তাদের একটা নির্দেশ থাকতো যে আমাদেরকে পড়তে বসতেই হবে, যে এই টাইমটার মধ্যে একটা ফিক্স থাকতো, না যদি আমরা বসি আমাদের তো মারও খেতে হয়েছে, আবার বকুনিও খেতে হয়েছে। ঘন্টা খানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না, কিন্তু অপুর মনে হয় কত রাতি যে হইয়া গেল, মানে বেশি পড়তে হয় না, কিন্তু কি মনে হয় যেন একটা পড়তে পড়তে যখন বিরক্ত লাগে। ছোটবেলায় কি হয়, পড়তে ইচ্ছা করে না, তো 1 ঘন্টাও যদি আমাদেরকে পড়তে দেওয়া হয়, কি হয় যেন মনে হচ্ছে কিনা দেরি হয়ে গেছে, কিনা রাত হয়ে গেছে, তো অপুরও ঠিক ওরকমই মনে হয়েছিল। পরে ছুটি পাইয়া সে শুনতে যায়, বিছানায় শুইয়া পড়ে, আর অমনি আজকার দিনের সকল খেলাধুলা, সারা দিন সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হওয়া বিছানায় রাখা মুচকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহ মনকে খেলাধুলার অতীত ক্ষণগুলির অন্য বিরহাতুর বাল্ক প্রাণকে অভিভূত করিয়া বহিতে থাকে। এখানে কি বলেছে, ওই যখন ওই গন্ধটাকে সে নেয়, তাকে কোন সময়ের কথা মনে, মানে কিছুক্ষণের, মানে সময়ের অতীতের খেলাধুলার কথাগুলো যেন তাকে মনে করিয়ে দেয়। বিছানায় অপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়, মানে যখন এগুলো বিছানায় রেখে দিয়েছে, তো ওর একটা গন্ধ আছে, তো অনেকক্ষণ ধরে মুখটাকে মানে ওই বিছানার মধ্যে দিয়ে ওর গন্ধটাকে সে মানে তার মধ্যে যেন নিতে থাকে।
সেদিন তাহার দিদি চুপি চুপি বলে, চড়ুই ভাতি করলি অপু? এখানে কি বলছে দেখো, আমরা বললাম না শুরুতেই একটা খেলা, তো ছোটবেলায় এইটাও একটা খেলা। কি খেলা? চড়ুই ভাতি। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার উধারে খানিকটা বন দুর্গা নিজের হাতে দা দিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল, দাঁড়িয়ে দেখ তেঁতুল তলায় মা আসছে কিনা। এখানে দেখো, একটা যে নীলমণি রায়ের যে জঙ্গল ছিল সেখানে কে? দুর্গা নিজেই পরিষ্কার করেছে। কেন? তারা চড়ুই ভাতি করবে বলে। আর কি বলছে অপুকে? ওর মা আসছে কিনা। কেন? আমি চাল বের করে নিয়ে আসি শীঘ্রই করে। মানে কি হচ্ছে? মানে সে বাড়ি থেকে কি করবে, তার মা না থাকায় চালটাকে নিয়ে আসবে। এগুলো ছোটবেলায় তুমি জিজ্ঞাসা করবে যারা খেলাধুলা করে এই ধরনের, তারা সকলে এরকম করেছে। মা জানতে পারলেই মা খেতেই হবে। একটা ভালো নারিকেলের মালায় 2 পলা তেল চুপি চুপি তেলের ভাঁড়টা হইতে বাহির করিয়া আনিল। তার সাথে কি আনলো? 2 পলা কি করলো? তেল আনলো। অপহৃত মালামাল বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া বলিল। এখানে জিম্মা মানে কি? দায়িত্ব। হিন্দিতে বলে না জিম্মেদারি, ওই জন্য জিম্মা। শীঘ্রই নিয়ে যা, দৌড়ো অপু, সেইখানে রেখে আয়, দেখিস যেন গরু টরুতে খেয়ে ফেলে না। মানে যেখানে তারা চড়ুই ভাতি করবে, তো সেইখানে এটা রেখে আসতে বলছে। আবার দেখো কি বলছে, যে সাবধান করছে গরুতে না এগুলো খেয়ে নেয়। চারিদিক বনে ঘেরা, বাহির হইতে দেখা যায় না। খেলা ঘরের মাটির ছোড়ার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলু ফল নিয়ে এনেছি এক জায়গা থেকে। মানে কি এনেছে? সবকিছু এবার তোড়জোড় করছে। এবার রান্নার জন্য তারা এবার একটা তো রান্নার ব্যবস্থা করতেই হবে। তো এখানে কি চারিদিকে কি বনে ঘেরা, বাইরে থেকে কেউ দেখতেও পাবে না। তো একটা কি ভাত চড়িয়েছে, ভাতটাকে তৈরি করার জন্য রেখেছে। আর কি বলছে, কতগুলো কি ফল এনেছে? মেটে ফল। মেটে এখানে বলে এনেছে মেটে আলু ফল। কোথা থেকে? একটা জায়গা থেকে এনে নিয়ে এসেছে। কে এনেছে? দুর্গা। কুটিদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। মানে যে কাদের তালতলায়? পুটিদের তালতলায়। মানে অনেক আছে, সে সেখান থেকে নিয়ে আসবে। অপু মহা উৎসাহে শুকনা লতা কাটি কুড়াইয়া আনে। কি এনেছে? যে শুকনো যে লতা কাটিয়ে সেগুলো মানে মহা আনন্দের সাথে নিয়ে এসেছে। এই তাহাদের প্রথম বনভোজন, মানে এটাই ছিল তাদের প্রথম একটা পিকনিকও বলতে পারি। অপুর এখনো বিশ্বাস হইতেই ছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে, না খেলাঘরের বনভোজন। মানে এখানে অপুরও বিশ্বাস হচ্ছে না যে সত্যিকারেরই তারা ভাত এইসব যে রান্না বান্না যেমন করে হয় ঠিক সেইগুলোই হবে। কিন্তু আবার ভাবছি যে খেলা ঘরে যে একটা দেখবে আমরা কি করতাম, ও নানা রকম যে মানে একটা গাছ থেকে ফুল ফল নিয়ে এসে কি করবো, নিজেরাই এগুলোর নাম দিয়ে দেবো, এটা ভাত, এটা এরকম তরকারি, এরকম করে আবার অপুর মনেও জাগছে। যা কতবার হইয়াছে সেরকম হইবে। ধুলার ভাত, খেপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি, মানে কি হচ্ছে সবই যেন তাদের কাছে ছিল সত্যিকারের নয়। তো এরকম আবার সে ভাবছে। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনে। চারিধারে বনঝোপ, ওদিকে তেলাকচু তলার দুলুনি, বেল গাছের তলে জঙ্গলে শেওড়া গাছের ফুলের ঝাড়, আটপোড়া কটা দুর্বা ঘাসের ওপর খঞ্জনি পাখিরা নাচিয়া ছুটিয়া বেড়াইতেছে। দেখো এখানে কি, যেই জায়গাটা তারা মানে তাদের চড়ুই ভাতি করার জন্য চুজ করেছে, সেখানে কত কি আছে, কত সুন্দর। মানে এখানে চারিদিকে বন ঝোপ আছে, তেলাকচু পাতার দুলুনি আছে, বেল গাছে আছে, শেওড়া গাছের ফুল দেখা যাচ্ছে, খঞ্জনি পাখিরা আবার নাচছে। দেখো একটা জায়গাকে তারা নিয়েছে কত সুন্দর। নির্জন ঝোপ ঝাড়ের আড়ালে নিভৃত নিরালা স্থানটি, মানে একদম সেটাকে একদম শান্ত, কেউ জানতেও পারবে না। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝাড়, পোড়ো ভিটাটা আলো করিয়া ফুটিয়া আছে। মানে এই ফুলের জন্য কে যেন ওই যে ভিটাটা কি হচ্ছে যেন মনে হচ্ছে পুরো যেন আলোকিত হয়ে গেছে। বাতাবি লেবু গাছটায় কই দিনের কুয়াশায় ফুল অনেক করিয়া গেল, থোপা থোপা সাদা সাদা ফুল উপরে ডালে চোখে পড়ে। চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল। মানে ওর মধ্যেও আবার যখন তারা 2 ভাই বোন মিলে যখন চড়ুই ভাতি করছে, তার মধ্যে একজনের আবার আওয়াজ কেন শোনা গেল। কার সেটা দেখি? দুর্গা বলল, বিনির
গলা যেন, যে একজন বিনি বলে তার যেন মনে হলো যেন গলা এটার স্বর। নিয়ে আয় তো দেখে অপু, মানে তাকে নিয়ে আসতে বলছে। কাকে বলছে? অপুকে বলছে। একটু পরে অপু পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি? মানে সে একদম ভালোভাবে জিজ্ঞাসা করলো কাকে? দুর্গাকে, কি হচ্ছে দুর্গা দিদি? দুর্গা বলিল, আয় না বিনি, চড়ুই ভাতি করছি, বস। এখানে করছি মানে করছি, মানে কি বলছে যে আমরা চড়ুই ভাতি করছি, আয় বস। মেয়েটি অপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে, পরনে আধময়লা শাড়ি। এখানে চক্রবর্তী মানে কি? চক্রবর্তী। আধময়লা মানে সে যে শাড়িটা পরে আছে, তখনকার দিনে তো মানে মেয়েরা তো শাড়ি এসবই পরতো, তো সেটা একটু ময়লা। হাতে সরু সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্তই সাদাসিধা। তাহার বাপ যুগীয় বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না। মানে এখানে কি বলছে? বাপ বলতে বাবা, যুগীয় বামুন মানে যারা দেখবে শ্মশানের কাছে বসবাস করে, তাদের কথা বলা হয়েছে। তো তার কারণে সমাজে তাদেরকে কি হয়? মিশতে নেয় না কেউ। গ্রামের এক পাশে নিতান্তই সংকুচিত ভাবে বাস করে, মানে একটা কোণেই তারা থাকে। তা অবস্থাও ভালো নয়, মানে তাদের কি হচ্ছে? অবস্থা ভালো নয়। বিনি দুর্গার ফরমাইশ খাটিতে লাগিল খুব, মানে দুর্গা যেটা যেটা বলছে বিনি সেগুলোই নিয়ে আসছে। বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে। এখন ইহারা তাহাকে সে উৎসবের অংশীদার স্বীকার করিবে কি না করিবে, এরূপ একটা দ্বিধা মিশ্রিত উল্লাসের ভাব তাহার কথাবার্তায় ভাবভঙ্গিতেই প্রকাশ পাইতেছিল। মানে এখানে বিনি তো চলে এসেছে, বা দুর্গা আর অপু তাকে কি তাদের সাথে নেবে, তো সেটাও তার মনের মধ্যে আছে, কারণ কেউ তাদেরকে মিশতে নেয় না। দুর্গা বলিল, বিনি আর এখানে দেখো বিনি, আর দুটো শুকনো কাঠ দেখতো, আগুনটা চলছে কি জ্বলছে না ভালো। মানে বিনিকে এখানে দুর্গা আর একটা কাজ বললো কি, যে আরো দুটো কাঠ নিয়ে, কারণ যে আগুনটা তারা জ্বালিয়েছে সেটা চলছে না। বিনি তখন কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা শুকনো বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল, এতে হবে দুর্গা দিদি, না আর আনবো? এখানে আবার সে যথেষ্ট কাঠ নিয়ে এসেছে, আবার সে জিজ্ঞাসা করছে এতে হবে কি না আরো আনবো। দুর্গা যখন বলিল, বিনি এসেছে, ও তো এখানে খাবে, আর দুটো চাল নিয়ে আয় অপু। বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। মানে বিনি যখন এসেছে, তারা দুজনের মতো চাল নিয়েছিল, তো আবার অপুকে কি বলছে দুর্গা, যে আরো দুটো চাল নিয়ে আয়, কারণ বিনি এসেছে। যখন বিনি এটা শুনলো, বিনি খুবই খুশি হলো। খানিকটা পরে বিনি জল আনিয়া দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, কি কি তরকারি দুর্গা দিদি? এখানে আবার সে বিনি দুর্গাকে জিজ্ঞাসা করছে কি কি তরকারি হবে। ভাত নামাইয়া দুর্গা ছোবাতে তেলটুকু দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে। কি ভাজছে এখানে? বেগুন। খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাইয়া থাকে। অপুকে ডাকিয়ে বলে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে, দেখছিস অপু? কি বলছে এখানে? সত্যিকারের বেগুন ভাজার মতোই রং হচ্ছে। কাকে দেখাচ্ছে? অপুকে। ঠিক যেন মায়ের রান্না বেগুন ভাজা না, মানে তার মা যেমন রান্না করে ঠিক তেমনই লাগছে, এখানে তারা আবার বলছে। অপুর ব্যাপারটাই আশ্চর্য বোধ হয়। তারাও এতক্ষণ যেন বিশ্বাস হইতেই ছিল না যে তাহাদের বনভোজনের সত্যিকারের ভাত, সত্যিকারের বেগুন ভাজা সম্ভবপর হইবে। তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে। এখানে দেখো, এতক্ষণে অপুর যেন বিশ্বাসই হচ্ছিল না যে তারা সত্যিকারের এসব রান্নাগুলো খাবে। তারপরে কি করলো তারা, যে আগেকার সময় কি করতো, এসব যে বাসনপত্রে খাওয়া হতো না, কিসে খাওয়া হতো? কলা পাতায়। শুধু ভাত আর বেগুন ভাজা, আর কিছু না। মানে ভাত আর বেগুন ভাজা হয়েছে কেন? তারা তো দরিদ্র, তাদের দ্বারা তো বেশি কিছু আনা সম্ভব না। অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাইয়াছিল, আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? এখানে যেহেতু দুর্গা রান্না করেছে, তাই যখন মানে তার ভাই মুখে নিচ্ছিল খাবারটা, তখন তার মুখের দিকে দুর্গা চেয়ে আছে, যে কেমন হয়েছে বলবে বলে, ওই জন্য। অপু বলে, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যে কেন? এখানে অপু বলছে ভালো হয়েছে, কিন্তু নুন হয়নি। কেন হয়নি? লবণকে রন্ধনের উপকরণের তালিকা হইতে ইহারা অউদেও একেবারে বাদ দিয়েছে, লবণের বালাই রাখে নাই, মানে নুনটাকে তারা নিয়েই আসেনি।
কিন্তু মহা খুশিতে তিনজনে কষো মেটে আলুর ফল ভাতে ও পানসে আটপোড়া বেগুন ভাজা দিয়া চড়ুই ভাত খাইতে বসিল। এখানে কষো মানে কি, কষা যেসব হয় সেগুলো তারা মহা আনন্দের সাথে খেতে বসলো। মিশানো আনন্দের সঙ্গে নিজের হাতে শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল, মানে নিজেরা যেসব তৈরি করছে সেগুলো নিজেরাই খাচ্ছে, তার আনন্দ ভোগ করছে। এই বন কোপের মধ্যে এক শুকনো আতা পাতার রাশের মধ্যে খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া, মানে কি হচ্ছে, তারা একটা খেজুর তলার পাশে বসে কি হচ্ছে, সত্যিকারের ভাত তরকারি খাচ্ছে। খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাহিয়া হি হি করিয়া খুশির হাসি হাসিল, মানে এখানে কি তারা আনন্দে আছে, তাই কি হচ্ছে, একে অপরের দিকে তাকাচ্ছে আর খুশির হাসি হাসছে। খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকাইয়া যাইতেছিল যেন। বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল, একটু তেল আছে দুর্গাদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম, মানে একটু তেল থাকলে যেসব আলুটা রান্না করেছে তাহলে ওটা ভাতে মাখিয়ে নিত। দুর্গা বলল, অপু ছুটে নিয়ে আয় একটু তেল। এখানে দুর্গা আবার অপুকে বললো যে গিয়ে নিয়ে আয়। অপু বলল, মাকে কি বলবি দিদি? এখানে অপুর মনের মধ্যে ভয় হচ্ছে, আবার সে তার দিদিকে জিজ্ঞাসা করছে, আবার ওবেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন। যদিও বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাহিলে লোকে ঘটিতে করিয়া জল খাইয়ে দেয়, মানে যখন এই বামুনরা যখন জল খেতে চায়, মানে তাদেরকে কেউ স্পর্শ করতে দেয় না, তখন কি করে কেউ একজন মানে তাদের গালে ঢেলে দেয়, তাহাও আবার মাজিয়া দিতে হয়, মানে ওটার জন্য আবার কি করতে হয়, ওটার জন্য আবার ধুয়ে দিতে হয়। বিনি দু একবার ইতস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলিল, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু। মানে এখানে তাদের সঙ্গে যেহেতু এই ঘটনাগুলো ঘটে থাকে, তাই অপুকে বলছে আমার গালে একটু জল ঢেলে দাও তো। জল তেষ্টা পেয়েছে। অপু বলিল, নাও না বিনি দি। এখানে অপু বলছে, নিতে বলছে কাকে? বিনিকে। অপু নিয়ে চুমুক দিয়ে খাও না। তবু যেন বিনির সাহস হয় না, মানে অপু এখানে খেতে বলছে, তার সত্ত্বেও বিনির সাহস হচ্ছে না। খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাড়িটা ফেলা হবে না কিন্তু, আবার আর একদিন বনভোজন করব, কেমন তো? বলছে হাড়িটা যার মধ্যে রান্না করছে সেটা ফেলবো না, আরো একদিন তারা বনভোজন করবে। তাহলে দেখো আমাদের এই বনভোজনের যেটা ছিল সেটা সমাপ্ত হলো। আবার পরে যে পরিচ্ছেদগুলো আছে তাহলে সেগুলো আবার আমরা নিয়ে আসবো পথের পাঁচালী, আরো আমরা পরস্পর যতগুলো পাঠ আছে তোমাদের সঙ্গে নিয়ে আসবো আমি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।